বায়োসাভার্টস ল এগুলো কেমন লাগতো? বায়োসাভার্টস ল, অ্যাম্পিয়ার্স ল, বায়োসাভার্টস ল অ্যাপ্লাই করে ক্যালকুলেশন। এখানে সিলেবাসে এই প্রথম যে পার্টটা ম্যাগনেটোস্ট্যাটিক্সে প্রথম পার্টে বায়োসাভার্টস ল এবং এর অ্যাপ্লিকেশন নিয়ে ডিসকাস করতে বলা আছে। অ্যাপ্লিকেশনটা তোমরা এইচএসে যা পড়েছো এখানেও তাই, হ্যাঁ, এটাকে আর বাড়ানো হয়নি। শুধুমাত্র স্ট্রেট কন্ডাক্টরের ক্ষেত্রে কেমন হয় এটা বের করা, আর সার্কুলার কয়েলের ক্ষেত্রে কেমন হয় এটাকে বের করা। তারপর ফোর্স অন এ মুভিং চার্জ ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, তারপরে বলা আছে লোরেন্জ ফোর্স ল। হ্যাঁ, মানে সিলেবাস গুলো যারা করেন বা করেছেন তাদের জাস্ট এই টার্ম গুলো যেমন ভাবে মনে করেছে সেরকম ভাবে লিখে দিয়েছেন। এটা খুব অবাক ব্যাপার যে ফোর্স অন দ্য মুভিং পয়েন্ট চার্জ ডিউ টু এ ম্যাগনেটিক ফিল্ড, এইটা তোমার পরে ডিসকাস করতে বলা রয়েছে বায়োসাভার্টস ল এর আগে। হ্যাঁ, এটা জেনারেলি আগেই বলা হয়। যাই হোক, মানে আমরা একটু সিকোয়েন্সিয়ালি পড়বো। প্রথমে ফোর্স অন এ পয়েন্ট চার্জ ডিউ টু এ ম্যাগনেটিক ফিল্ড, লোরেন্জ ফোর্স ল, এটা ডিসকাস করব। তারপর ফোর্স বিটুইন টু কারেন্ট ক্যারিং ওয়্যারস, এটা আবার পরে করবো আর কি। ফোর্স বিটুইন টু কারেন্ট ক্যারিং ওয়্যারস এইটা পরে করবো। সিলেবাসটা ঠিক একদম এলোমেলো আর কি। আমি জাস্ট যেভাবে ডিসকাস করবো সেটা একটু বলে নিই আর কি। হ্যাঁ, আমি প্রথমে লোরেন্জ ফোর্সটাকে ইন্ট্রোডিউস করব। লোরেন্জ ফোর্সটা ইন্ট্রোডিউস করে আমরা দেখাবো যে কোন একটা স্ট্রেট ওয়্যারকে যদি ম্যাগনেটিক ফিল্ড, একটা ওয়্যারকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসানো হয়, কারেন্ট ক্যারিং ওয়্যারকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসানো হয়, এর উপর কতটা ফোর্স এক্সার্টেড হবে। এরপর আমরা বায়োসাভার্টস ল যাব। বায়োসাভার লটাকে অ্যাপ্লাই করব টু ক্যালকুলেট দি ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ স্ট্রেট কন্ডাক্টর ডিউ টু এ সার্কুলার কয়েল। তারপরে আমরা ফোর্স বিটুইন টু কারেন্ট ক্যারিং ওয়্যারস এটা ক্যালকুলেট করব। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম পার্ট। তারপরের পার্ট, দ্বিতীয় পার্টে রয়েছে ডাইভারজেন্স অফ দি ম্যাগনেটিক ফিল্ড এন্ড ইটস সলিনয়েডাল নেচার। আমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়ার সময় খেয়াল করে দেখো, সিমিলার একটা জিনিস ক্যালকুলেট করে এসেছিলাম, ডেল ডট ই, এই টার্মটা ক্যালকুলেট করে এসেছিলাম। এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি সেটা নিয়ে ডিসকাস করেছি। এখানেও একই রকম বি ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডটার ডাইভারজেন্স নিয়ে ডিসকাস করা হবে এবং দেখানো হবে এটা আইডেন্টিক্যালি জিরো। ডেল ডট বি ইজ জিরো, ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড ইজ এ সলিনয়েডাল ফিল্ড। এখান থেকে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল এই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করা হবে। কিছু সিম্পল কেসে এর ক্যালকুলেশন করতে বলা আছে। তারপর কার্ল অফ দি ম্যাগনেটিক ফিল্ড। আমরা একদম সিমিলার একটা টপিক ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়ে এসেছিলাম। উই ক্যালকুলেটেড দি কার্ল অফ দি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। এখানেও সেটা ক্যালকুলেট করব যে ম্যাগনেটিক ফিল্ডটা, সেই ম্যাগনেটিক ফিল্ডের কার্লটা ক্যালকুলেট করে দেখাবো যে এটা তোমার কারেন্ট ডেনসিটির সাথে কিভাবে রিলেটেড। অ্যাম্পিয়ার সার্কিটাল ল, এই কার্ল অফ দি ম্যাগনেটিক ফিল্ড, সেখান থেকে অ্যাম্পিয়ার সার্কিটাল ল পাওয়া যায়। অ্যাম্পিয়ার সার্কিটাল লটার কতগুলো অ্যাপ্লিকেশন ডিসকাস করতে বলা আছে, ইনফাইনাইট স্ট্রেট ওয়্যার, ইনফাইনাইট প্লেনার সারফেস কারেন্ট আর ইনফাইনাইট সলিনয়েড। এই আমি যতদূর মনে করতে পারছি তোমরা এই পুরো টপিকটাই এইচএসে পড়ে এসেছো। প্রথমে যে টপিকটা বায়োসাভার্টস ল অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন গুলো, তারপরে লোরেন্জ ফোর্স ল, ফোর্স বিটুইন টু কারেন্ট ক্যারিং ওয়্যারস, এই পুরো টপিকটাই এইচএসে তোমরা পড়ে এসেছো। আর একই রকম ভাবে অ্যাম্পিয়ার্স ল এবং এর অ্যাপ্লিকেশন শুধুমাত্র এই 2 নাম্বারটা বাদে বাকিটা পড়ে এসেছো। কাজে এই টপিকটা মোটামুটি ভাবে তোমাদের পুরানো করা আর কি, কিছুটা রিক্যাপ করা দরকার। প্রথমে ম্যাগনেটিক ফোর্স নিয়ে ডিসকাস করা যাক। মনে করতে পারছো যে কোন একটা চার্জ পার্টিকেলকে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়, নো ম্যাটার চার্জ পার্টিকেলটা রেস্টে থাকুক বা চার্জ পার্টিকেলটা মুভ করুক, ইট উইল এক্সপেরিয়েন্স এ ফোর্স। অন দি আদার হ্যান্ড, একটা চার্জ পার্টিকেলকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, ইট মে এক্সপেরিয়েন্স অর মে নট এক্সপেরিয়েন্স এনি ফোর্স। যদি এই চার্জ পার্টিকেলটা মোশনে থাকে, চার্জ পার্টিকেলটা যদি কোনো ভেলোসিটি নিয়ে মুভ করে ইন এ ম্যাগনেটিক ফিল্ড, দি এক্সপ্রেশন ফর দি ফোর্স ইজ গিভেন বাই কিউ ইন্টু ভি ক্রস বি। বুঝতে পারছো, ভিটা জিরো হলে ফোর্সটা জিরো। শুধু তাই নয়, ভিটা যদি বি এর সাথে প্যারালাল বা অ্যান্টি প্যারালাল হয় তাহলেও কিন্তু ফোর্সটা জিরো। বাকি সমস্ত কেসে একটা নন জিরো ফোর্স কাজ করবে। হ্যাঁ, ইন জেনারেল এই ম্যাগনেটিক ফোর্স অন এ চার্জ পার্টিকেল moving with velocity v in a magnetic field b is given by q into v cross b. আমরা এটাকে এটাকে স্প্লিট করে লিখতে পারি। এখানটায় n ক্যাপ দেওয়া উচিত ছিল, সেটা নেই। যদি এই ক্রস প্রোডাক্ট ইভ্যালুয়েট করি, you will have q vb sin theta into n cap.
because it is a force, it has direction. The direction is perpendicular to the plane that contains v and v. v আর v যে প্লেনে রয়েছে এই n ক্যাপটা তার সাথে পারপেন্ডিকুলার প্লেনে থাকবে, অর্থাৎ ফোর্সটা ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলারলি কাজ করবে। আমরা এখান থেকে ম্যাক্সিমাম ফোর্সটা ক্যালকুলেট করে ফেলতে পারি ফর এ গিভেন চার্জ পার্টিকেল মুভিং উইথ গিভেন ভেলোসিটি ইন এ গিভেন ম্যাগনেটিক ফিল্ড। কিউ ভিভি এগুলো যদি কনস্ট্যান্ট হয়, দেখতে পাচ্ছ যে থিটা ভ্যালুটা 90 ডিগ্রি হলে ফোর্সটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ চার্জ পার্টিকেলটা যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি পারপেন্ডিকুলারলি মুভ করে, it will experience the maximum force. For theta equals to 90 degree, v equals to 1, q equals to 1, fm equals to 1, সেক্ষেত্রে আমরা v টাকে 1 বলবো। আমরা এই এক্সপ্রেশনটাকে ইউজ করতে পারি টু ডিফাইন দি ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনিশনটাকে ইউজ করতে গেলে আমাদের এই ইকুয়েশনটাকে কাজে লাগাতে হবে। খেয়াল করে দেখো, সাইন থিটাটা যদি 1 হয়, আই মিন থিটাটা 90 ডিগ্রি হয়, ভিটা 1, কিউটা 1, তাহলে বিটা 1 হলে এফএম ইকুয়ালস টু 1। কথাটাকে ঘুরিয়ে বলা যেতে পারে, যে কোন একটা পার্টিকেল অফ ইউনিট চার্জ moves with unit velocity perpendicular to a field such that it experiences a unit force, then the strength of the field is said to be 1 unit. সেক্ষেত্রে এই ফিল্ড স্ট্রেংথটা 1 ইউনিট হবে। কেমন? সেক্ষেত্রে ফিল্ড স্ট্রেংথটা 1 ইউনিট হবে। কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি? স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও, সেটা বলনি এতক্ষণ? দাঁড়াও, তাহলে তো ওই আগের কথাগুলো আরেকবার বলতে হয়। এই যেটা বলছিলাম, দেখতে পাচ্ছ যে তোমার বায়োসাভার্টস ল এই পার্টটা তোমরা এইচএসএ পুরোটা পড়েছো, যেটা প্রথমে বললাম। আর অ্যাম্পিয়ার্স ল এবং এর অ্যাপ্লিকেশন, 2 নম্বর অ্যাপ্লিকেশনটা বাদে এই পার্টটা পড়েছো, এবং এর অ্যাপ্লিকেশন এইটা আর এইটা তোমরা পড়ে এসেছো আর কি। সুতরাং এই টপিকটাতে খুব নতুন কিছু নেই। এখানে আমরা ওই ম্যাগনেটিক এটাকে ডিফাইন করছিলাম, ম্যাগনেটিক ফোর্সটাকে ডিফাইন করছিলাম। যেটা বললাম যে যদি ভিটা 1 হয়, কিউটা 1 হয়, সাইন থিটাটা 1 হয়, বি ইকুয়ালস টু এফএম, তাহলে এফএমটা 1 হলে বিটাকে 1 বলবো। ইউনিট ম্যাগনেটিক ফিল্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দি ফোর্স experienced by a unit charge moving with unit velocity perpendicular to the field। হ্যাঁ, এরকম ভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে ডিফাইন করে থাকি আর কি। ম্যাগনেটিক ফিল্ডের জেনারেল ডেফিনিশনটা এই জায়গা থেকেই দেওয়া যায়, এছাড়া ম্যাগনেটিক ফিল্ডটাকে ডিফাইন করা যায় না। এর ইউনিট কি? মেইনলি আমরা এখানে এসআই ইউনিট ইউজ করে থাকি। এসআই ইউনিটটা হচ্ছে টেসলা, আর সিজিএস ইউনিটটা হচ্ছে গাউস, যেখানে 1 টেসলা ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 4 গাউস। 1 টেসলা ইকুয়ালস টু 10 to the power 4 গাউস। হ্যাঁ, it should be noted that the magnetic force is a no work force। হ্যাঁ, যেহেতু তোমার ফোর্সটা ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলারলি কাজ করছে, ফোর্সটা ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার, কাজে এই ম্যাগনেটিক ফোর্সটা ইজ বেসিক্যালি এ নো ওয়ার্ক ফোর্স। হ্যাঁ, the rate of work done by the magnetic force is f dot v। যে কোনো ক্ষেত্রেই তোমার ফোর্সটা যদি এফ হয়, ভিটা যদি ভেলোসিটি হয়, তাহলে ওয়ার্ক ডানটা হচ্ছে এফ ডট ভি, ডিডব্লিউ ডিটি রেট অফ ওয়ার্ক ডানটা এফ ডট ভি। এবার এফ এর এক্সপ্রেশনটা বসাও, এফ ডট ভি ইভ্যালুয়েট করে দেখো, ইট ইজ সিম্পলি 0। তার কারণ এটাকে কিভাবে লেখা যেতে পারে? এ ডট বি ক্রস সি সমান বি ডট সি ক্রস এ সমান সি ডট এ ক্রস বি। তাহলে আমরা এরকম একটা টার্ম পাবো, বি ডট ভি ক্রস ভি হুইচ ইজ 0। সো ডব্লিউ ইজ কনস্ট্যান্ট। হ্যাঁ, নো ওয়ার্ক ইজ ডান by the magnetic force, that is why it is a no work force। এখন পার্টিকেলটা যদি তোমার এমন একটা রিজিয়নে মুভ করতো যেখানে ম্যাগনেটিক ফিল্ডের পাশাপাশি ইলেকট্রিক ফিল্ডও আছে, তাহলে কি হতো? তাহলে একটা ইলেকট্রিক ফোর্স এক্সপেরিয়েন্স করতো, এবং ম্যাগনেটিক ফোর্সটা যেমন দেখালাম সেরকম থাকবেই। তাহলে এখানে চার্জ পার্টিকেলটা will be acted upon by two forces, one is electric force which is equal to q into e, and the other one is the magnetic force which is q into v cross v, plus the total force acting on the particle is the vector sum fe plus fm, that is q into e plus v cross v। হ্যাঁ, এটাই হচ্ছে টোটাল ফোর্স acting on the system, acting on the particle।
যেটাকে আমরা সাধারণভাবে লোরেঞ্জ ফোর্স বলে আসি। হ্যাঁ, লোরেঞ্জ ফোর্সের এক্সপ্রেশনটা হচ্ছে এইটা, কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। অনেক জায়গাতে ম্যাগনেটিক ফোর্সটাকেও লোরেঞ্জ ফোর্স বলা থাকে, কিন্তু কনভেনশনালি আমরা কিন্তু এই টোটাল ফোর্সটাকে লোরেঞ্জ ফোর্স বলবো। হ্যাঁ, বেশ কিছু জায়গাতে শুধুমাত্র ম্যাগনেটিক ফোর্সটাকে লোরেঞ্জ ফোর্স বলা হয়। আমরা এখানে কিন্তু টোটাল ফোর্স, যেটা ইলেকট্রিক ফোর্স প্লাস ম্যাগনেটিক ফোর্স, এইটাকে লোরেঞ্জ ফোর্স বলছি। ওকে, এইটা দেখো একটা এইচএস লেভেলের প্রবলেম। অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইজ মুভিং উইথ এ ভেলোসিটি দিস in a region where there is a constant magnetic field V. What electric field is required to maintain the path of the electron undeflected? ইলেকট্রনের পাথটাকে আনডিফ্লেক্টেড রাখতে গেলে কতটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আইডিয়াটা খুব পরিষ্কার, যে টোটাল ফোর্সটাকে কি জিরো হতে হবে। একটা রিজিয়নে যদি একটা চার্জ পার্টিকেল মুভ করে যেখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা যেমন ইলেকট্রিক ফোর্স এক্সপেরিয়েন্স করবে, তেমনি ম্যাগনেটিক ফোর্সও এক্সপেরিয়েন্স করবে। দুটোর সামটা জিরো হতে হবে। যদি চার্জ পার্টিকেলটার মোশনটা আনডিফ্লেক্টেড হয়, তাহলে এফ ভ্যালুটা জিরো। এফ সমান কত? কিউ ই প্লাস ভি ক্রস বি ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ভি ক্রস বি। ভিটা তোমার দেয়া রয়েছে, বিটা দেয়া রয়েছে। এই দুটোকে ইভ্যালুয়েট করে দেখো। এখানটা আবার 10⁻⁻⁴ বলা আছে কেন জানি না, 10⁻⁻⁴ না বললেও চলতো, তাহলে আবার এইটা আসতো না। 10⁻⁴ বাদ দিয়েই বোধহয় কষা রয়েছে আর কি। দেখো একটু, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, এইটার সাথে এই i ক্যাপ প্লাস 5k ক্যাপ, এইটার ক্রস প্রোডাক্ট করে দেখো তো। 10⁻⁴টাকে বাদ দিয়েই করো আর কি। হ্যাঁ, হ্যাঁ, এসে ইউনিটের ভ্যালুটাকে বসালে দেখতে পাবে যে তোমার এইরকম কিছু একটা ভ্যালু আসছে। হ্যাঁ, তারপর মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন এ ম্যাগনেটিক ফিল্ড। একটা চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করে, তাহলে দেখলাম যে তোমার ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে। ধরো শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এরকম একটা কেসের কথা কনসিডার করো। ভিটা হচ্ছে ভি ইন্টু জে ক্যাপ, আর বিটা হচ্ছে মাইনাস বি ইন্টু কে ক্যাপ। তাহলে করেসপন্ডিং ম্যাগনেটিক ফোর্সটা কত হবে? ভি ক্রস বি, কিউ ইন্টু ভি ক্রস বি। এটাকে ইভ্যালুয়েট করলে দেখতে পাবে যে এটা এক্স অ্যাক্সিস বরাবর, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এই স্যার ডায়াগ্রামটা ওটা যদি জে তাকাও, হবে মনে কোনটা বলো তো, কোনটা? স্যার ওই যেখানে ক্রস প্রোডাক্টটা করা হয়েছে এই জে যে ক্রস এইখানটায় তোমার, এইখানটায় যে হবে, এইখানটায় যে হবে, তাই তো? তাহলে এটা মাইনাস আই ক্যাপ। এই যে ভিটা কত বলেছি, ভিটা তো ভি জে ক্যাপ বলেছি। ভি ইকুয়ালস টু ভি জে ক্যাপ, কিউ ভি ক্রস বি। তাহলে এইটা জে ক্যাপ হবে, এইটা কে ক্যাপ হবে। জে ক্রস কে ইকুয়ালস টু, এখানটা আবার একটা মাইনাস, এই জায়গাটা এ করা হয়নি, টাইপিং এরর আর কি। এখানটায় তোমার বি এর এই জায়গাটা একটা মাইনাস সাইন থাকবে, কেমন? এখানটা একটা মাইনাস সাইন থাকবে, বিকজ বি ইকুয়ালস টু মাইনাস বি কে ক্যাপ, আর ভি ইকুয়ালস টু ভি জে ক্যাপ। তাহলে মাইনাসটা এখানে আছে, তারপর কি জে ক্যাপ ক্রস কে ক্যাপ, জে ক্যাপ ক্রস কে ক্যাপ যদি হয় তাহলে এটা আই ক্যাপ। যাই হোক, মানে এটা নিজেদের খাতাতেই করে দেখো না। যদি চার্জ পার্টিকেলটার ভেলোসিটিটা পজিটিভ ওয়াই ডিরেকশনে হয় আর বি ফিল্ডটা যদি নেগেটিভ জেড ডিরেকশনে হয়, তাহলে ফোর্সটা কোন দিকে থাকবে? ফোর্সটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর থাকবে। হ্যাঁ, এখানে সেটাই দেখানো হয়েছে আর কি। চার্জ পার্টিকেলটা তোমার এই ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো মুভ করছে আর কি। কোন একটা সময় চার্জ পার্টিকেলের ভেলোসিটিটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, আর তোমার চার্জ পার্টিকেলটার উপর যে চার্জ পার্টিকেলটা যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করছে, সেইটা সেই নেগেটিভ জেড ডিরেকশনে রয়েছে। তাহলে কিউ ইন্টু ভি প্লাস বি যদি ইভ্যালুয়েট করো, ফোর্সটা কোন দিকে থাকবে? মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর। যদি আমি অন্য কোনো একটা জায়গাতে যাই, এই জায়গাতে যদি যাই, তাহলে সেখানে ফোর্সটা, তুমি এইরকম কোন একটা জায়গায় ধরো ভেলোসিটিটা হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর, ম্যাগনেটিক ফিল্ডটা আগের মতোই নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর রয়েছে, তাহলে দেখাতে পারো যে ফোর্সটা তোমার এই নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে। এটা কি আরো সহজ ভাবে বোঝা যায় যদি আমরা জিনিসটাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে করি। হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে করলে আরো সহজ ভাবে বুঝতে পারো। ধরো ভিটা ট্যানজেনশিয়ালি ডিরেক্টেড। হ্যাঁ, ভিটা ট্যানজেনশিয়ালি ডিরেক্টেড, ভি ইকুয়ালস টু সাম ভি ইনটু থিটা ক্যাপ। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে যদি করা হয়, ধরো ভি ইকুয়ালস টু সাম ভি ইন্টু থিটা ক্যাপ, আর বি ফিল্ডটা ধরো মাইনাস বি ইন্টু জেড ক্যাপ, আগের মতোই। হ্যাঁ, বি ফিল্ডটা অ্যাক্সিয়ালি ডিরেক্টেড আর ভিটা তোমার এরকম ট্যানজেনশিয়ালি ডিরেক্টেড। তাহলে ম্যাগনেটিক ফোর্সটা ক্যালকুলেট করে দেখো, এফ এম ইকুয়ালস টু মাইনাস কিউ ভিবি থিটা ক্রস জেড, কিউ ভিবি থিটা ক্রস জেড।
থিটা ক্রস জেড করলে কত হবে মাইনাস কিউ ভিভি ইন্টু আর ক্যাপ। এফএম এর এক্সপ্রেশনটা তাহলে এরকম একটা এক্সপ্রেশন হবে আর কি। যেখান থেকে বুঝতে পারছো যে ফোর্সটা বেসিক্যালি কোন দিকে কাজ করছে, রেডিয়াল ডিরেকশনে কাজ করছে এবং এটা কিন্তু ইনওয়ার্ড ডিরেকশনে রয়েছে। The charged particle experiences an inward radial force. It will describe a circular motion. Naturally, v আর v যদি কনস্ট্যান্ট হয় তাহলে ফোর্সের ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট। এই যে মোশনটা সার্কুলার মোশন, সেই সার্কুলার মোশনটাকে আমরা সাইক্লোট্রন মোশন বলে এসেছি। হ্যাঁ, সাইক্লোট্রন মোশন বলা হয়েছে। এই সাইক্লোট্রন মোশন বা সাইক্লোট্রন পাথটা যদি সাম এ হয়, রেডিয়াসটা যদি এ হয়, সাইক্লোট্রন মোশন বা সাইক্লোট্রন পাথটার রেডিয়াসটা যদি সাম এ হয়, তাহলে এমভি স্কোয়ার বাই এ ইকুয়ালস টু কিউ ভিভি। এমভি স্কোয়ার বাই এ এটা হচ্ছে রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স, আর ম্যাগনেটিক ফোর্সের ম্যাগনিটিউডটা কত, কিউ ভিভি। ফোর্সের ম্যাগনিটিউডটা হচ্ছে কিউ ভিভি, দুটো সমান। তাহলে এখান থেকে আমরা রেডিয়াস অফ দি সাইক্লোট্রন পাথ ক্যালকুলেট করতে পারি as qv by m multiplied by v. Readily we can calculate the angular velocity of rotation. Angular frequency বলা হয় সাইক্লোট্রন মোশনের angular frequency বলা হয় কোয়ান্টিটিটাকে। সেই ভ্যালুটা কত, angular frequency of cyclotron motion is given by v by a। v by a এর সাথে সমান v by a, এটাকে যদি ইভালুয়েট করো you will have qv by m। হ্যাঁ, ওমেগা ইকুয়ালস টু qv by m। আগেও দেখেছো, এখানেও জিনিসটাকে রিভিউ করছো। দেখতে পাচ্ছ যে ফ্রিকোয়েন্সিটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি ভেলোসিটি, ফ্রিকোয়েন্সিটা ইন্ডিপেন্ডেন্ট অফ রেডিয়াস অফ দি পাথ। অ্যাকর্ডিংলি আমরা টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করতে পারি। টাইম পিরিয়ড অফ দি সাইক্লোট্রন মোশন, একটা পাক ঘুরতে কতটা সময় লাগছে, 2 পাই বাই ওমেগা। 2 পাই বাই ওমেগা, ওমেগার এক্সপ্রেশনটা যদি বসিয়ে দাও ইউ উইল হ্যাভ দি ভ্যালু এজ 2 পাই এম বাই কিউবি। 2 পাই এম বাই কিউবি। The frequency of cyclotron motion সেটা ক্যালকুলেট করা যেতে পারে f equals to 1 by t and that is qv by 2 pi m। হ্যাঁ, এরকম ভাবে তাহলে আমরা সাইক্লোট্রন মোশনটাকে স্টাডি করতে পারি আর কি। অন দি আদার হ্যান্ড, পার্টিকেলটার যদি শুধুমাত্র এরকম ক্রস রেডিয়াল বা টেনজেন্সিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি না থেকে অ্যাডিশনালি একটা অ্যাক্সিয়াল কম্পোনেন্ট থাকতো, ধরো ভেলোসিটিটা যদি এইরকম হতো, দেখতে পাচ্ছ ভেলোসিটি দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা হচ্ছে তোমার টেনজেন্সিয়াল কম্পোনেন্ট আর একটা হচ্ছে অ্যাক্সিয়াল কম্পোনেন্ট। বিটা আগের মতোই অ্যাক্সিয়ালি ডিরেক্টেড, তাহলে কিন্তু আমরা এখানে মোশনটার মধ্যে একটা চেঞ্জ দেখতে পাবো। মোশনটা একটা হেলিক্যাল পাথে হবে, মোশনটা হেলিক্যাল পাথে হবে। তার কারণ এই যে ভি থিটা থিটা ক্যাপ, এই যে ভি থিটা থিটা ক্যাপ, এইটাকে দেখতে পাচ্ছ, ভি থিটা থিটা ক্যাপ, এই ভি থিটা থিটা ক্যাপ এই ভেলোসিটিটার জন্য কি হবে, ভি থিটা থিটা ক্যাপ এই ভেলোসিটিটার জন্য চার্জ পার্টিকেলটা সাইক্লোট্রন মোশন পারফর্ম করবে। অন দি আদার হ্যান্ড ভিজেড যে কম্পোনেন্টটা রয়েছে, জেড অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা রয়েছে, সেটা তো বি এর সাথে প্যারালাল কম্পোনেন্ট, তার জন্য কোনো রকম ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করবে না। তাহলে ভিজেড কম্পোনেন্ট অফ দি ভেলোসিটি সেইটা পার্টিকেলটাকে অ্যাক্সিয়ালি ড্রিফট করে নিয়ে যাবে। এটাই বলা হয়েছে ট্রান্সভার্স কম্পোনেন্ট অফ দি ভেলোসিটি along with the magnetic field causes the charge particle to follow a circular path। আগে যেটা আমরা এক্সপ্লেন করেছি, while the axial component of the velocity causes the charge to follow a linear path along the axis of rotation। as a whole the charge follows a helical path। হ্যাঁ, তাতে করে চার্জটা একটা হেলিক্যাল পাথ ফলো করবে। এরকম ধরনের মোশনটা হবে আর কি। হ্যাঁ, ক্লকওয়াইজ কি অ্যান্টি ক্লকওয়াইজ সেটা ডিপেন্ড করছে বি ফিল্ডটা কোন দিকে রয়েছে, অ্যাকচুয়ালি যে পজিটিভ যে ডিরেকশনে কি নেগেটিভ যে ডিরেকশনে, তার উপরে ডিপেন্ড করবে। এই আইডিয়াটার উপর বেস করে একটা প্রবলেম রয়েছে, দেখো, an electron moves with velocity this in a region having magnetic field this, determine the magnetic force, radius and angular frequency of the cyclotron motion। এটা নিজেরা সলভ করো, ভি এর এক্সপ্রেশনটা দেয়া রয়েছে, এখান থেকে তোমরা ভি এর ট্রান্সভার্স কম্পোনেন্টটা দেখতে পাচ্ছ। বেসিক্যালি ইউ হ্যাভ টু ডিটারমাইন দি ম্যাগনেটিক ফোর্স, সেই ম্যাগনেটিক ফোর্স থেকে তোমাকে সাইক্লোট্রন মোশনের ফ্রিকোয়েন্সি, সাইক্লোট্রন পাথটার রেডিয়াসটা বের করতে হবে। আর এখান থেকে খুব রেডিলি তুমি এটাকেও দেখতে পাচ্ছ, টেনজেন্সিয়াল কম্পোনেন্টটা দেখতে পাচ্ছ, প্যারালাল কম্পোনেন্টটা দেখতে পাচ্ছ। প্যারালাল কম্পোনেন্টটা যদিও কোনো কাজে লাগবে না। হ্যাঁ, প্যারালাল কম্পোনেন্টটা বেসিক্যালি 4k ক্যাপ, ম্যাগনেটিক ফিল্ডটা জেড ডিরেকশনে রয়েছে, আর ভি এর যে জেড কম্পোনেন্টটা সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এই কম্পোনেন্টটা কিন্তু কোনোভাবেই ম্যাগনেটিক ফোর্সে কন্ট্রিবিউট করবে না। আমরা ক্যালকুলেট করতে পারি, দেখে এসেছি যে ওমেগাটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি। ওমেগাটা যদি ক্যালকুলেট করো ইট উইল বি কিউবি বাই এম। তাহলে তোমার কিউটা যদি জানা থাকে, ইলেকট্রন বলা আছে, এম ইলেকট্রন বলা আছে, কিউ বাই এম, ই বাই এম এটা আমরা জানি।
বি দিয়ে মাল্টিপ্লাই করলে এটা করে ফেলতে পারি, আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলতে পারি। তোমরা রেডিয়াস অফ দি সাইক্লোট্রন পাথ আর ম্যাগনেটিক ফোর্সটা কত হয় সেটা ক্যালকুলেট করে দেখো। ওকে, এই পর্যন্তই থাক। হ্যাঁ।